This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এত কিছুর মধ্যেও কিছু তুষারপাতের ছবি আপনাদের দেখালাম। মনোরম দৃশ্য, এ আমার বলার অপেক্ষা রাখে না। আর বাঙালির মন আনচান করে ওঠে এমন দৃশ্য দেখলে, বিশেষ করে পর্যটক বাঙালি যারা ঘুরতে গিয়েছেন, ঘুরতে গিয়ে যদি এমন দৃশ্য চাক্ষুষ করা যায় তাহলে তার থেকে ভালো আর কি হতে পারে। সান্দাকফুর আজকের ছবি আপনারা দেখছিলেন। শীতে বরফ নিঃসন্দেহে বাড়তি পাওনা, বিশেষ করে যেটা বললাম পর্যটকদের কাছে। এই বরফই আবার কষ্টের কারণ হয়ে ওঠে যখন সম্পর্কের মাঝে এসে পড়ে। সম্পর্কের বরফ যদি না গলে খুব মুশকিল। বরফ গলার বেশ কিছু ক্ষেত্রে নাম নেই, বরং লোহার মতন কঠিন হয়ে যাচ্ছে বরফ। দেখুন, ওই যে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আর প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্পর্ক, আমি সেই সম্পর্কের কথা ইঙ্গিত করতে চাইছিলাম। পাসপোর্টই বাতিল করে দিয়েছে শেখ হাসিনার, তাতে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হলো? আবার দেখুন, এমন সম্পর্ক আছে যে একে অন্যের নামও নিচ্ছেন না, উৎসবেও ব্রাত্য। এদিকে দিল্লির ভোটে কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, ভোটে একলা যাবে বললেও মমতার সমর্থন পেয়েছেন বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। চলুন সম্পর্কের উষ্ণতা কিংবা বরফ জমা সম্পর্কগুলোর দিকে এবার একবার আমরা তাকিয়ে দেখি। সেখানেই তো রাজনীতির রঙ্গ। ফলে বুঝতেই পারছেন, বরফ আমাদের হাতছানি দিয়েছে। সেই বরফেই উল্টো সুর গিয়েছিলেন ডন ইয়াং। দের ইজ নাথিং প্রিটি অ্যাবাউট আইস। বরফের মধ্যে সুন্দর তিনি কিচ্ছু পাননি। সম্পর্কের এই যে শৈত্য, বরফ শীতলতা, সেটাই কি ডন ইয়ংয়ের মাথায় সেই সময় এসেছিল? সম্পর্কে বরফ জমলে দূরত্ব বেড়ে যায়, তা সে ব্যক্তি হোক বা দেশ। ভারত বাংলাদেশের সম্পর্কটা আপনারা দেখছেন, বরফ যে সহজে গলার নয়, আরও একবার বাংলাদেশকে বুঝিয়ে দিল নয়াদিল্লি। দুদেশের সম্পর্কের মাঝে রয়েছেন শেখ হাসিনা। গতকালই ইউনূসের সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করে দেয়। 24 ঘন্টা হয়নি, ভারত জানিয়ে দিল শেখ হাসিনার মেয়াদ বাড়ানো হয়েছে। রেসিডেন্ট পারমিট যাকে বলে, অনেকেই বলছেন এটা কি তাহলে কূটনীতির স্নায়ুযুদ্ধ? হয়তো, কিন্তু ভারতের তরফ থেকে সেই পদক্ষেপের কথা জানানো হয়েছে। মুজিব কন্যার পাসপোর্ট বাতিল করে ভারতের ওপর পরোক্ষে একটা চাপ সৃষ্টি করতে চেয়েছিল ঢাকা। হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে, মানে রেসিডেন্ট পারমিট বাড়িয়ে নয়াদিল্লি একটা বার্তা স্পষ্ট করে দিয়েছে। কি সেই বার্তা? কোনোভাবেই মুজিব কন্যাকে প্রত্যর্পণ করা হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কমিশন গঠন করে তাকে দোষী প্রমাণিত করে কাঠগড়ায় তোলার চেষ্টা চলছে। কিন্তু পরিস্থিতি যাই ঘটুক, শেখ হাসিনাকে যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের হাতে প্রত্যর্পণ করা হবে না, সেই অবস্থান বারবার স্পষ্ট করছে নয়াদিল্লি। বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলন গণ অভ্যুত্থানের আকার নিলে গত বছরের 5ই অগস্ট ভারতে চলে আসেন শেখ হাসিনা, আপনারা জানেন। তারপর দিল্লিতেই নিরাপদ আশ্রয় তিনি। গত 5 মাসে শেখ হাসিনাকে ঘিরে দুদেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে। হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতের উপর চাপ তৈরির চেষ্টা করে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সর্বশেষে ডিসেম্বর মাসে কূটনৈতিক চিঠি পাঠিয়েছিল ঢাকা। নয়াদিল্লির ঠান্ডা ঠান্ডা কুল কুল নীরব রিয়াকশনেই ইউনূস জবাবটা পেয়ে গিয়েছিলেন।
হ্যাঁ, সেভাবেই জবাবটা তার কাছে গিয়েছিল। গাড়িরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদের। আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না। কোন রাষ্ট্র কি করলো সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সক্ষমতাটা বাড়ানো এবং ওইখান থেকে বার্গেনিং পাওয়ারটা বাড়ানো। এমটি ভেসেল সাউন্ডস মাচ। ভারতের মানুষ, ভারতের সরকার যদি পাশে না থাকতো, পাক সেনারা ওদের শেষ করে দিত। বর্তমানে ইউনূসের বাংলাদেশের কাছে সেই পাকিস্তান এখন মিত্র, ভারত বন্ধু থেকে হয়ে গেল শত্রু। আর সেই শত্রুতার একটা বড় কারণ শেখ হাসিনা। ইউনূসের পরামর্শদাতারা তারা প্রকাশ্যেই বলেন বাংলাদেশ নয়, হাসিনাই ভারতের বন্ধু ছিল। আর সেই মুজিব কন্যাই এখন ইউনূস প্রশাসনের 1 পয়েন্ট এজেন্ডা। মুজিবকে মুছেছে, হাসিনাকে ফাঁসিতে লটকাতে চাইছে ইউনূসের টিম। এই দুই দেশের সম্পর্কের টানাপোড়েনটা এখান থেকেই শুরু হয়েছে, এখান থেকেই গড়াচ্ছে। ইউনূস ক্ষমতা এসে যত জঙ্গি সন্ত্রাসী ছিল তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। ওই সরকার বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়েছে। হাসিনা ওয়াজেদকে সরাতে গেলে আরেকটা ভোটে নির্বাচনে গিয়ে সরাতো। এই টানাপোড়েনের পরেও নয়াদিল্লি কেন হাসিনা নিয়ে অবস্থান এতটুকু বদলায়নি? ইউনূস কি জানেন সেটা? 1971-এর মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যের কথা যেভাবে তিনি প্রতি পদে পদে স্বীকার করেছেন, যেভাবে প্রত্যেকটি বৈঠকে, সম্মেলনে, আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছেন শেখ হাসিনা, তার প্রতিদান স্বরূপ তার নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লি প্রতি মুহূর্তে দায়বদ্ধ। ফলত ঢাকার যাবতীয় প্রচেষ্টা যে আদতে কখনোই বাস্তবায়িত হবে না, সেই বিষয়টি নিশ্চিত করতে নয়াদিল্লি প্রতি মুহূর্তে তৎপর। বুঝতেই পারলেন সম্পর্কের ঠিক কোন জায়গা থেকে শেখ হাসিনার এই রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। ইউনূসের বাংলাদেশের মতো বেঈমান নয় ভারত। দীর্ঘদিনের বন্ধুত্বের জায়গা থেকে এখনো ধৈর্যে অটুট রয়েছে ভারত। নয়াদিল্লি ধৈর্য দেখাচ্ছে, এখনো সে সহনশীলতা দেখাচ্ছে। সীমান্তে একটার পর একটা প্ররোচনা চলছে, সে খবর আপনাদের আমরা জানাচ্ছি। প্ররোচনা কি বলবো, উস্কানি চলছে, উস্কানি দেওয়ার চেষ্টা করছেন তারা। তাও ভারত যে গুলি চালায়নি, ইউনূস তাকে নাচানো জামাতিরা এক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কি ভাবছে জানা দরকার। তারা যদি এটা ভেবে থাকে যে এইটা ভারতের দুর্বলতা, তাহলে তার থেকে বড় ভুল সাম্প্রতিককালে কেউ করেনি। ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে। কথায় আছে শ্যাকরার টুকটাক আর কামারের এক ঘা। সেই ঘা পড়লে বাংলাদেশের মাজা ভেঙে যাবে। তাও ভারত বাংলাদেশ সীমান্তে কিভাবে উস্কানি চলছে দেখুন একবার। দেখুন দেখুন কিভাবে বিএসএফ জওয়ানের আগ্নেয়াস্ত্র কাড়ার চেষ্টা করছে কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী। ত্রিপুরার পানিসাগরের ছবি এটা। দুই বিএসএফ জওয়ানকে বিজিবির উপস্থিতিতে যেভাবে ওই দুর্বৃত্তরা বাঁশ লাঠি নিয়ে তেড়ে যাচ্ছে, সেটা উস্কানি নয়? এদের শায়েস্তা করতে দুই জওয়ানের কি এক মুহূর্তেও সময় লাগার কথা? ট্রিগারে চাপ দিলে জারিজুরি ওখানেই শেষ হয়ে যাবে। কিন্তু বিএসএফ জানে এরপর ঢাকা কি অভিযোগ করবে। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকে, সবকিছুর একটা সীমা থাকে, একটা লিমিট থাকে। বিএসএফ এই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে কতদিন ধরে দেবে? এই উস্কানি যদি চলতে থাকে কতদিন ধরে ধৈর্যের পরীক্ষা দেবে? ইউনূসকে সেটা বুঝতে হবে। দিস ইজ দ্য হাই টাইম। সেটা বোঝার এই মুহূর্তে কঠিন সময়। তার বিজিবিকে বুঝতে হবে তারা দিনের পর দিন যেভাবে এই ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক আচরণ করছে সেটা কাম্য নয়। ভারত কিন্তু দুর্বল নয়। ওই দেশটা কে জানে ভারতের পাওয়ার কি? লাপালাপি করে কুয়োর ব্যাংক লাপালাপি করছে। ভারতের অরিজিনাল যদি ইচ্ছে করে ভারতবর্ষ একদিনেরও কাজ নয়। ফু দিলে বাংলাদেশ উড়ে যাবে। ভারতবর্ষ যদি একটা ফু দেয় না, বাংলাদেশ উড়ে যাবে। কিন্তু এই কথাগুলো আমরা বলতে চাই না। বাংলাদেশে তদারক সুদখোর যে সরকার চলছে, সুদখোরের সরকার, তাদের বারোখিল্যতা ছাড়া এটা কিছু না। সীমান্তে শান্তি আছে বলেই সেনা নেই, আধা সেনা রয়েছে। এই বাস্তবিকতা যদি বিজিবি বা বাংলাদেশ
সরকার বুঝতে অপারগ হয় তাহলে বুঝতে হবে ভারতের সামরিক শক্তির কথা। আজ ত্রিপুরা দেখলেন, গতকাল মালদার সীমান্ত দেখেছেন। ভারতের জমি, ভারতের মাটি, বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া দিচ্ছে, বিজিবি এসে বাধা দিচ্ছে। সাহস দেখুন, পিপিলিকার পাখনা ওঠে মরিবার তরে। শেষ পর্যন্ত যদিও বিজিবি পালিয়ে গিয়েছে, বিএসএফকে কিছুই করতে হয়নি, বাংলার পাবলিকই এক্ষেত্রে কাফি। জাতীয়তাবাদী স্লোগানেই দাদাগিরি ছেড়ে পালিয়েছে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স। তবে মালদার ওই সুখদেবপুর সীমান্তে মাঝে মধ্যেই ইটপাটকেল এসে পড়ছে, বিএসএফকে টার্গেট করা হচ্ছে। সত্যি সত্যি বালখিল্য বলে মনে হচ্ছে না আপনাদের? পায়ে পা লাগিয়ে এই ঝগড়া করার প্রয়াস। বিজিবি আবার বাংকারও বানিয়ে ফেলেছে। ইউনূসের গরমাগরম ভাষণের পর বাংলাদেশের যুদ্ধ প্রস্তুতি কি শেষ? শুরুটা করার জন্য বিজিবিকে তাই কি লেলিয়ে দেওয়া হচ্ছে? বাংলাদেশ চাইছে পাকিস্তান এবং চীনের ইশারায় ভারতবর্ষের সঙ্গে একটা উত্তেজনার বাতাবরণ তৈরি করতে। যেভাবে বিএসএফ এর উপর অত্যাচার হচ্ছে নিন্দনীয়। এই যে বিজেপির বালখিল্যতা, এই বিজেপির বালখিল্যতার পরিণাম কি হতে পারে তা তারা ভেবে দেখুক। বাংলাদেশে আজকে সাধারণ মানুষের আর্থিক অবস্থা চরম খারাপ। রাস্তা একটাই, ভারত বিরোধী জিগির তুলে পাকিস্তান চীনকে খুশি করা, ভারত বিরোধী জিগির তুলে দেশের মানুষের যে মূল সমস্যা সেখান থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। তাহলে ইউনূস কি সেই কৌশল ধরেই এগোচ্ছেন? উত্তর সময় বলবে। ওপার এপার মিলিয়ে কত কি যে চলছে, উত্তেজনার আঁচ প্রতি মুহূর্তে টের পাওয়া যাচ্ছে, তাই নয় কি? ঠিক যেমনটা বীরভূমে। বীরভূম ইকুয়ালস টু বিতর্ক, এটাই তো চিরসত্য হয়ে উঠেছে প্রায়। সাম্প্রতিককালে সমস্ত ঘটনা তাই প্রমাণ করেছে। বারবার সম্পর্কের কথা যখন হচ্ছে তখন তাদের কথা হবে না, এটা হয় কাদের কথা বলছি? অনুব্রত মণ্ডলের জেলায় পাওয়ার ইকুয়েশনটা আসলে বড্ড গোলমেলে হয়ে গিয়েছে, কনফিউজিং হয়ে গিয়েছে। দেখুন, ফল যা হওয়ার তাই কিন্তু হয়। শিউরি উৎসবের আমন্ত্রণ পত্রে, সেই আমন্ত্রণ পত্রে কেষ্ট কাজল দ্বন্দ্ব। অনুব্রতকে আমন্ত্রণ জানানো হলেও ডাক পেলেন না বীরভূমের জেলা সভাধিপতি। ভালো করে দেখুন আমন্ত্রণ পত্র, মাঝে জলজল করছে মণ্ডল মশাইয়ের ছবি, দুপাশে কতজন নেতা নেত্রী, কিন্তু না, বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের সেখানে ঠাঁই হয়নি। পৌরসভা পক্ষ থেকে আমি কি বলছি, তারা যাকে পছন্দ, যাকে ভালো বুঝবে, যাকে ভালো মনে করবে তাকেই আমন্ত্রণ জানাবে। সর্বত কাকে আমন্ত্রণ জানানো হয়েছে, কাকে জানানো হয়নি সে বিষয়ে আমার কাছে কোনো খবর নেই, কোনো রিপোর্ট নেই। এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, এ বিষয় নিয়ে আমি কিছু বলতেও পারবো না। মন্তব্য না করে, না বলে, মুখ না খুলেই তো কত কিছু বলে দিলেন কাজল, বুঝিয়ে দিলেন ফাটল জেকে সেই কমা দূরস্থ বরং বাড়ছে। দলের শীর্ষস্তরের কি তা চোখে পড়ছে? কলকাতায় বসে দেখা যাচ্ছে বীরভূমের বাস্তব ছবিটা। এটা একদম স্থানীয় বিষয়, একেবারেই বলতে পারবো না, এটা খোঁজ নিয়ে বলতে হবে। এটা কোনো আলাদা করে এই মুহূর্তে কোনো নেই। বীরভূমে আমাদের যারা নেতৃত্ব রয়েছে তারা সবাই মিলেমিশেই কাজ করছেন, এবং কেন, কোথায়, কোনটা কি হয়েছে বা হয়নি ওইভাবে মন্তব্য হয় না। দেখুন, এই যে অস্বস্তির মেঘ সেটা তৃণমূল কাটাতে ব্যস্ত, সেটা পরিষ্কার, কিন্তু এত সহজে কি এই সবটা ওই বাইপাস করা বলে না সেটা করা যাবে? বিশেষ করে যখন নাম জড়িয়ে গিয়েছে কেষ্ট কাজলের মতো হেভিওয়েটদের, তখন বীরভূমে তৃণমূলের এই দলাদলি আজ থেকে না, বরাবরই আছে, এবং এই দলাদলির জেলে খুনোখুনির জেলে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়। পরিণাম যেটা হয়, ভুক্ত হয় সাধারণ মানুষকে, এবং পরিত্রাণ যেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বিদায় করা। এই কাজল শেখকে দিয়েই যখন অনুব্রতবাবু জেলের মধ্যে ছিল তখন কাজ উতরেছে। এটা হচ্ছে ব্যাপার, যখন এই তৃণমূল কংগ্রেস যখন যার প্রয়োজন হয় তাকে দিয়ে কাজ উতরে নেয়, তারপরেই তার ডানা ছেড়ে দেয়। আর কাজল শেখ তো দুধের গায়, ও যতক্ষণ দুধ দেওয়ার সময় ছিল ওকে ব্যবহার করেছে, দুধ দেওয়া শেষ হয়ে গেছে, এবার ওকে বাজারে মার্কেটে তুলতে হবে বিক্রি করার জন্য, সেই অবস্থা কাজল শেখের। বিষয়টা হলো, এটা কোনো নতুন জিনিস নয় বীরভূমের রাজনীতিতে, বেশি দিন পিছিয়ে যেতে হবে না। এই কদিন আগের কথা ধরুন, দেখুন নানুরের বাসাপাড়ার মিলন মেলা, সেই মিলন মেলা, এর আগে কান পাতলেই শোনা যেত যে এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ অনুব্রত মণ্ডলের অনুগামীদের হাতে। কখনো তার হাতে তুলে দেওয়া হয়েছে রূপোর তরোয়াল, এমনকি জেলে যাওয়ার আগে এই মেলাতেই অনুব্রত উপহার পেয়েছিলেন 2 কেজি ওজনের রূপোর মুকুট।
কিন্তু এখন দেখুন এবছর মেলায় মধ্যমণিকে কাজল শেখ। 5 কেজি ওজনের রূপোর মুকুট এবার তিনিই পেয়েছেন, কাজল শেখ। আসলে কেষ্টমণ্ডল যবে থেকে জেল ঘুরে ফিরেছেন, জেল ফেরত হয়েছেন, ক্ষমতার খেলা তখন থেকেই চলছে, কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু শেষ হচ্ছে না, দাড়ি পড়ছে না, ইতি হচ্ছে না। দুদিন আগের একটা ছবি আপনাদের দেখাবো, এক মঞ্চে দুই নেতা, দেখছেন সেই ছবি, হাতে হাত রেখে প্রদীপ জ্বালিয়ে বোলপুরে হস্তশিল্প মেলার উদ্বোধন করেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। এমন ছবি খুব একটা দেখা যায় না, রেয়ার ফ্রেম বাঁধিয়ে রাখার মতো, কিন্তু এতে ভুললে ঠকবেন, কারণ অবস্থাটা ঘুরে ফিরে সেই এক। তারই জলজান্ত প্রমাণ সিউড়ি উৎসব, যেটা বলছিলাম এইমাত্র। সেখানে ফের আমরা ওরা এই রাজনীতি ফ্রন্ট সিটে চলে আসলো, যা আবারও প্রমাণ করে দিল বীরভূম আছে, বীরভূমেই কেষ্টমণ্ডল কাজল শেখের মাঝে বনামটা আছে। অন্যদিকে যত কাণ্ড বীরভূমে, সেটা বলছিলাম এতক্ষণ ধরে, বীরভূমের ইকুয়েশন, রিয়াকশন, সিচুয়েশন দেখাচ্ছিলাম। বিতর্কের সঙ্গে সম্পর্কটা কিন্তু পাকাপোক্ত হয়ে গিয়েছে এই জেলার, যে কারণে শুরুতেই বললাম বীরভূম ইকুয়ালস টু বিতর্ক। ঠিক যেমন শিক্ষার সঙ্গে দুর্নীতির সম্পর্ক, শিক্ষা এবং দুর্নীতি এ রাজ্যে সমার্থক হয়ে গিয়েছে। বলতেও খারাপ লাগে, কিন্তু কি করব, সিচুয়েশন তাই, না বলেও পারি না। শিক্ষাক্ষেত্র নিয়ে বলতে গেলে এখন শুধুই পরতে পরতে কেলেঙ্কারির কথা বলতে হয় না, ঘটে বলে দেখাতে হয়। আর স্কুল, যেখানে ছোটরা পড়াশোনা করে, সেই স্কুল হয়ে উঠছে দিনের পর দিন দুর্নীতির আতুরঘর। স্কুল মানেই সেখানে দুর্নীতির ছত্রছায়া। এখন স্কুলে পড়াশোনা করতে গেলে কত দাম দিতে হয় জানেন? সরকারি স্কুল পর্যন্ত এই খেলায় নেমে পড়েছে। যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমি কেন এতগুলো কথা বললাম তার পরিপ্রেক্ষিতে শুনুন একটা বক্তব্য, তারপর বলছি। আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই, কিন্তু আমাকে স্কুলে যখন গেছি আমাকে বলছে, স্যার বলছে 1,500 টাকা দিতে হবে। আমি বলছি আমি যে গরিব মানুষ, আমি কোথা থেকে দেবো না। তখন বলে তুমি যদি না পারবে তো ছেলেকে বাড়ি নিয়ে চলে যান, কাঠ কারখানায় ভর্তি করে দিবে। বুঝলেন, যারা বলছেন তারা বলার পরিবেশ পাচ্ছেন, সাহস পাচ্ছেন। এই হচ্ছে শিক্ষাক্ষেত্রের আসল চেহারা। তবে অনেকে যদি বলেন বিচ্ছিন্ন ঘটনা, অনেকেই হয়তো ভাবছেন একজনের কথায় কেন বিশ্বাস করব। চলুন আরও এক অভিভাবকের কথা শোনাই। আমি ওই মাঠে চাষবাস করি। আর আপনার স্বামী কাঠের কাজ করে। মানুষের কাছে হাত পেতে ধার করে আমরা ঝাঁক করে দিয়েছি আর কি টাকাটা। এরকম অনেকের কথা আমাদের কাছে আছে, শোনালাম দুজনের কথা। আর যাদের কথা শোনালাম তারা ছেলে মেয়েদের ভর্তি করাতে গিয়েছিলেন পাঁশকুড়ার ব্র্যাডলি বোর্ড হাই স্কুলে। বেশ নামডাক রয়েছে এই সরকারি স্কুলের, কিন্তু ইদানিং নাকি এই স্কুলের বদনামটাই বেশি। সরকারি একটা স্কুল, পড়ুয়ারদের ভর্তি নিয়ে নেওয়ার কথা, নিতে খুব বেশি হলে 240 টাকা, 1,500 টাকা কোনো মতেই নয়। 240 টাকা খুব বেশি হলে, 1,500 নয়, অথচ সেটা নেওয়া হচ্ছে, চাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। ভর্তি ফি বাবদ আমরা 240 টাকায় নিচ্ছি, এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে, খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য। স্বেচ্ছায় বাকি টাকা পকেট থেকে বের করে দিচ্ছেন অভিভাবকরা, এত তাদের বিষয় আশয়। কিন্তু কি আশ্চর্য, যাকেই জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তো উল্টোটাই বলছেন। যখন ফর্ম আনতে যায় 1100 টাকা বলেছিল, তারপরে যখন ভর্তি করতে যেদিনে যায় সেদিনে বলছে 1,500 টাকা লাগবে। তখন আমরা গরিব মানুষ কোথায় পাবো বলতো? কত করে নিচ্ছে আপনাদের কাছ থেকে? 1,500 টাকা। আমি হাতের পলা বন্ধ বিক্রি করে ওই স্কুলে পয়সা দিয়ে এসেছি। বলতেছে যে ভর্তি করতে হয় করুন, নালে আপনারা বাড়ি চলে যান। সব জোর করে টাকা নেওয়া হচ্ছে। অভিযোগটা স্পষ্ট, কিন্তু প্রধান শিক্ষক তো মানছেনই না। এর মধ্যে কোনো রকম কোনো জোর নেই, জোরের কোনো ব্যাপার নেই। কারণ আমরা এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে, সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে, সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দানেই। বাহ, দানের কি মাহাত্ম্য, অভিভাবকরা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বলছে যে আর স্কুলে ভেঙে পড়েছে, আমাদেরকে ঠিক করতে হবে, না টাকা তো দিতে পারবে তাহলে 5 বস্তা আপনাকে সিমেন্ট বস্তা দিতে হবে। আপনি কেন 200 বস্তা সিমেন্ট দিব আমরা? তাহলে গরিবের জন্য তো সরকারি স্কুলটা করেছে। হ্যাঁ, তখন বলছে না, এখন সব আমাদেরকেই ঠিক করতে হচ্ছে। আমি বলি সেটা তো আমরা দেবো নি, সেটা তো সরকার থেকে দিবে। আমি বলছি, বলে তখন বলে না, যদি ভর্তি করতে পারো ঘর নিয়ে চলে যাও, কাঠের কাজে ঢুকিয়ে দিবে। সরকারি হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দফতরের তরফে বলাই রয়েছে, ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে বছরে একবার সর্বোচ্চ 240 টাকা নেওয়া যাবে। যদি কোনো পড়ুয়ার সেই টাকাও দেওয়ার ক্ষমতা না থাকে,
তার ফি মকুব করার কথাও বলা হয়েছে সরকারি নির্দেশে। তারপরও পাঁশকুড়ার স্কুলে এ কেমন দাদাগিরি? এমনকি পোস্টার পর্যন্ত পড়ে গিয়েছে স্কুলে। কত টাকা কোন ক্লাসে দিতে হবে পরিষ্কার হিসেব। এটা আনঅফিসিয়ালি কোনো একটা হয়েছে, আমি পরে শুনতে পারলাম। এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি, কারণ খোলা পড়ে থাকে নোটিশ বোর্ড, এখানে কেউ হয়তো বাইরে কিছু করতে পারে। আরও এক যুক্তি নিয়ে হাজির ইনি প্রধান শিক্ষক মহাশয়। তিনি বলছেন এক, কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আর এক ছবি। কি যে চলছে, স্কুলের প্রাক্তনীরা পর্যন্ত মানতে পারছেন না টাকার এই খেলা। জবে থেকে তৃণমূল বোর্ড পরিচালিত বোর্ড এই স্কুলের মধ্যে পরিচালন কমিটির মধ্যে রয়েছেন, তখন থেকে এই ধরনের ঘটনা শুনছি। আমাদেরকে এক কথা ধরে এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অনুপ্রেরণায় তৃণমূলের কাটমানি স্কুল থেকে যা বাচ্চাদের কাছ থেকেও নেওয়া হচ্ছে। বালিবাটের যথেষ্ট সুনাম, ব্রিটিশ আমলের স্কুল, সেখানে এই রকম ধরনের ব্যবস্থাপনাটা একটা নতুনভাবে একটা চলছে, অর্থ সংগ্রহের একটা জায়গা এবং ছাত্রকে কেন্দ্র করে, এটা খুব আমাদের বেদনা লাগছে, খুব কষ্ট পাচ্ছি এতে। দেখলেন, শুনলেন, এবার পরের ছবিটা দেখুন। বেহাল দশা কেলেঙ্কারির কথা দেখুন, স্পষ্ট হয়ে যাবে। যে ভয়ঙ্কর ছবিটা দেখলেন মুর্শিদাবাদের বহরমপুরের ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশনের, সেখানে এই অশিক্ষক কর্মীকে স্কুলের বাইরেই আটকে তার উপর চড়াও হয়ে চড়থাপ্পড় এসএফআই কর্মীদের। তবে শুধু তিনিই নন, স্কুলের প্রধান শিক্ষকও বাদ যাননি হেনস্থার হাত থেকে। দেখুন। এখানে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠছে, একটা স্কুলের সামনে একই উদাহরণ তৈরি করলেন এসএফআই এর নেতারা। শিক্ষকদের চাইলেই হেনস্থা করা যায়, শিক্ষাকর্মীদের গায়ে হাত তোলা যায়, মারা যায়, এই শিক্ষা তারা দিচ্ছেন। অন্যায়টা কিন্তু অন্যায়, শাসক বিরোধী অন্যায়ের কোনো রং হয় না। শিক্ষাঙ্গনে এমন গুন্ডামি করার অধিকার কারো নেই, কারো থাকার কথা নয়। আমরা তাই এই ছবিটা দেখলাম, এই প্রশ্নটা আরো একবার তুললাম। হাওড়া টিকিয়াপাড়া বিধ্বংসী অগ্নিকাণ্ড, বৈরাগী লেনে একটি বিরিয়ানির দোকানে আগুন লেগে যায়। এলাকায় ব্যাপক আতঙ্ক, ঘিঞ্জি এলাকা হয় আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে দমকল কর্মীদের। প্রচুর ক্ষয়ক্ষতি, দোকান পুড়ে গিয়েছে, সামনে থাকা দুটো মোটর বাইক সম্পূর্ণ ভস্মীভূত। ঠোঁটকাটা আজ এ পর্যন্ত।